খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আজকে ইতিহাসের দুজন বিখ্যাত এবং কুখ্যাত, কারো চোখে বিখ্যাত, কারো চোখে কুখ্যাত দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলিনি, এই দুজন ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে মীর জাফর আলী, যাকে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সেনাপতি ছিলেন এবং তার সাথে বেইমানি করেছেন, যাকে মীর জাফর শব্দটা শুনলে আমরা যেমন ভাবি যে গাদ্দার, সেই মীর জাফর নিয়ে আলোচনা। পাশাপাশি শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামেও আমাদের কাছে পরিচিত। এই দুজন ব্যক্তিকে ইতিহাস কিভাবে পর্যালোচনা করছেন, ইতিহাস কিভাবে এই দুজনকে নিয়ে তৈরি হলো, এই বিষয়টা নিয়ে আমি আমার মতো করে একটু আলাপ করব। প্রথমে আমি মীর জাফরকে নিয়ে বলি। যখন 1740 সালে আলীবর্দী খান বাংলার নবাব হন, তো 1740 সালে আলীবর্দী খান নবাব হওয়ার পরে মারাঠা যে সাম্রাজ্যটা, এটা ছিল ভারতের একটা বিশাল বড় সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্যের একজন যোদ্ধা ছিলেন, আমরা যাকে ডাকু বলতে পারি, ডাকাত। ওনার নাম হচ্ছে ভাস্কর ঠাকুর। এই ভাস্কর ঠাকুর আমাদের যে বাংলাতে অভিযান চালাইছিল বিশাল বড় করে। সেই অভিযানে লুটতরাজ, ডাকাতি, নারী ধর্ষণ, এমন কোনো হীন কাজ নাই যে উনি তখন করেনি। তখন উনি ছিল এই বাংলা একটা আতঙ্কের নাম। সেই আতঙ্ক থেকে পরবর্তীতে বিভিন্ন গল্প কবিতা রচনা হয়েছিল। ওই যে আমি একটু আগে প্রথমে যেই কবিতার 4টা লাইন বললাম, হ্যাঁ, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। অর্থাৎ ধান বুলবুলি খেয়ে ফেলছে, বুলবুলি মানে পাখি, এখন খাজনা কিসে দিবে। এই যে বর্গির আক্রমণ, বর্গিরা তখন ভয়ঙ্কর একটা রূপ ছিল। এই বর্গীয় আক্রমণ প্রতিনিয়ত আততায়ী, এরা বিভিন্ন গুপ্ত হামলা করে করে ধন সম্পদ লুট করে নিয়ে যেত, মানুষকে হত্যা করত, এক অরাজকতা বাংলায় বিরাজমান। তখন আলীবর্দী খান তার বিশ্বস্ত সহচর সেনাপতি মীর জাফর, ওই যে যাকে আমরা বেঈমান বলি, সেই মীর জাফরকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ভাস্কর ঠাকুরের, ডাকাত ভাস্কর ঠাকুর অথবা মারাঠা সাম্রাজ্যের যে সেনা অভিযান বা ডাকাতদেরকে প্রতিরোধ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন মীর জাফরকে। এখন আপনারা শুনেন, এটা কিন্তু 1740 সালের পরের ঘটনা বলছি। পলাশী যুদ্ধ হয়েছিল কিন্তু 1757 সালে, অর্থাৎ ওই পলাশী যুদ্ধের আগের কথা। তখন এই মীর জাফর কিন্তু মহাবীর বিক্রমে এই বর্গীদের সাথে লড়াই করছেন এবং এই বর্গীদেরকে এমন পরিমাণে শায়েস্তা করছেন, এদেরকে পিটুনি দিয়ে বাংলা থেকে আরাকান দিয়ে এদেরকে ভারতের শেষ দিকে বিতাড়িত করছেন। এবং তখন এই বাংলাকে ডাকাত মুক্ত করা, এই ভাস্কর ঠাকুরের মতো ডাকাত থেকে মুক্ত করার জন্য মহাবীর বিক্রমে লড়াই করছেন এই মীর জাফর। এই মীর জাফরকে আমরা 1957 সালে পলাশী যুদ্ধের প্রেক্ষাপট দিয়ে বিবেচনা করলেই শুধু হবে না, উনি একজন অত্যন্ত দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন। ওই যে পলাশী যুদ্ধের আগের কথা কিন্তু বলছি। এখন দেখেন, উনি বাংলার জন্য এত লড়াই করছেন, এত যুদ্ধ করছেন, বাংলাকে সুখ শান্তি এনে দেওয়ার জন্য ওনার সারাটা জীবন ব্যয় করছেন। কিন্তু 1757 সালে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সাথে যে যুদ্ধ
শুরু করছিল, সেখানে নবাব সিরাজউদ্দৌলার সেনাপ্রধান, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু আলীবর্দী খানের নাতি ছিলেন। আলীবর্দী খানের মৃত্যুর পরে নবাব সিরাজউদ্দৌলা পরবর্তীতে নবাব হয়েছিলেন, এবং তখনও মীর জাফরকে সেনা প্রধান হিসাবে রেখে দিয়েছিলেন। বিশ্বস্ত মানুষ ছিলেন, বড় যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন। কিন্তু পলাশীর ওই যুদ্ধে গিয়ে মীর জাফর বেইমানি করছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোভে পড়ে, রবার্ট ক্লাইভের লোভে পড়ে এই মীর জাফর, তারপরে এয়ার লতিফ, উমিচাঁদ, ঘসিটি বেগম, রায়দুর্লভ, এরা সবাই বেইমানি করে নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে চলে যাওয়ার কারণে নবাব সিরাজউদ্দৌলা বিশাল বড় বাহিনী নিয়েও কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভয়াবহভাবে পরাজিত হলো। বাংলার স্বাধীনতা চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে ইংরেজরা এই উপমহাদেশ শাসন করলো, এটা তো সবাই জানে। এখন আপনাকে বলেন, এই যে দীর্ঘ সময় একটা ভালো সার্ভিস দিল নবাব মীর জাফর, কিন্তু 1757 সালে পলাশীর যুদ্ধে বেইমানি করার কারণে আজকে তাকে আমরা ইতিহাসে কিভাবে চিহ্নিত করি? একজন বেইমান, বিশ্বাসঘাতক মীর জাফর, কাউকে আপনি মীর জাফর বললে সে কিন্তু রাগ হয়ে যাচ্ছে, সেটা নিতে পারে না, মীর জাফর কেন বললি। এখন এই যে মীর জাফরকে আমরা ইতিহাসে তাহলে কি করলাম, শেষ সময় একটা যুদ্ধে সে বেইমানি করার কারণে তাকে আমরা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করলাম। এবার আসি আমরা আমাদের সবার পরিচিত বঙ্গবন্ধুকে নিয়ে। শেখ মুজিবুর রহমান, উনি স্বাধীনতার আগে 1971-এর আগে, এবং যদি আমি বলি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান বাসানী, একে ফজলুল হকের পরে বাংলার সবচেয়ে বড় নেতা হিসেবে উনি আবির্ভাব হয়েছিলেন। উনি বাংলাদেশের স্বায়ত্ত শাসন আন্দোলনের একদম অগ্রভাগের নেতা ছিলেন। বাংলার মানুষের জন্য ওনার অবদান আন্দোলন কোনো সন্দেহ নেই। উনি 1971 সালের 25শে মার্চ কোন প্রেক্ষাপটে উনি আত্মসমর্পণ করলেন, কেন উনি চলে গেলেন, কেন ওনাকে নিয়ে গেল, উনি চলে যাওয়ার আগে কি ধরনের মেসেজ দিয়ে গেলেন, এগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। মহিউদ্দিন খান ইতিহাসবিদ, ওনার অনেক লেখনীতে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, যে উনি আগে থেকে আত্মসমর্পণ করার জন্য ওনার জামা কাপড় ব্যাগ পোটলা পুটলি রেডি করে রাখছেন। এখন উনি কি পাকিস্তানে চলে যাওয়ার পরে ওনাকে কি কোনো রিমান্ডে দিয়েছিলেন, ওনাকে কি অত্যাচার নির্যাতন করেছিলেন, এরকম কোনো ইতিহাস আছে? নাই। উনি বাংলার মানুষকে কোনো মেসেজ না দিয়ে সঠিক পথ কি করবে, কোন দিকে যাবে, উনি চলে গেলেন। তারপরে উনি চলে গেলেন, আচ্ছা ঠিক আছে, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর এবং আমাদের যারা আছে পাকিস্তানি, তৎক্ষণকার সময়ে আর্মি ছিলেন পাকিস্তানের অধীনস্থ, তারা এই দেশে বিদ্রোহ করে যুদ্ধ করছেন, ভারতও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অসংখ্য রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম। স্বাধীনতা পাওয়ার পরে বঙ্গবন্ধু বাংলাদেশে আসলেন। আসার পরে উনি কি করলেন, উনি রাষ্ট্র ক্ষমতা নিলেন। উনি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে উনি কেমন শাসন কায়েম করলেন? আমি এর ভিতরে আরেকটা কথা বলি, আমাদের স্বাধীনতা অর্জন মানে আমাদের বিজয় হয়ে, আমরা বিজয় দিবস পালন করি, অথবা আমাদের স্বাধীনতা আমাদের পরিপূর্ণতা পেয়েছিল 16ই ডিসেম্বর 1971-এ। কিন্তু এখানে একটা কথা না বললেই নাই, 1971 সালের মে মাসে এই সেনাবাহিনী, বাংলাদেশে যারা যুদ্ধ করে যাচ্ছে, এই সেনাবাহিনীর মানুষ এবং কৃষক, শ্রমিক সবাইকে পাশ কাটিয়ে আরেকটা বাহিনী তৈরি করছিলেন উনি, মুজিব বাহিনী। এই মুজিব বাহিনীর প্রধান ছিল শেখ ফজলুল হক মনি, তারপর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সিরাজুল আলম খান, যিনি পরবর্তীতে জাসদের আধ্যাত্মিক নেতা হয়েছিলেন। এই সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং শেখ ফজলুল হক মনি মানে ফজলেনুর তাপসের বাবা, এরা কি করছে, একটা মুজিব বাহিনী গঠন করলো নিজেদের মতো করে। এটার কারণে আতাউল গনি উসমানী তখন সেনাবাহিনী থেকে রাগ করে, উনি অনেক রাগ হয়ে গেছিলেন যে তাদের সাথে কোনো পরামর্শ না, ওনারা একটা মুজিব বাহিনী গঠন করলো এবং আগরতলা থেকে ওনারা মানে এগুলা নিয়ন্ত্রণ করতেছে,
এভাবে সেনাবাহিনীকে এভাবে চালাও এভাবে চালাও, অথচ ওনারা কেউ কিন্তু সামরিক লোক না। তো এই যে এই মুজিব বাহিনীর অনেক কিন্তু এই মুজিব বাহিনী নিয়ে অনেক কথা আছে, ওরা অনেক অত্যাচার নির্যাতন চুরি ডাকাতি অনেক কিছু করছে এরা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর উচিত ছিল কি সবাইকে নিয়ে সুন্দর করে দেশটা চালানো। উনি সেটা না করে উনি কি করছেন, বঙ্গবন্ধু সমালোচনা করবে এরকম কোনো ব্যক্তিকে উনি কোনো সুযোগ দেয় নাই। সেনাবাহিনী যাদের এত শ্রম ঘাম রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম, বঙ্গবন্ধু তো পাকিস্তানে ছিলেন, এই সেনাবাহিনীকে উনি পাশ কাটিয়ে উনি আরেকটা বাহিনী গঠন করলেন, সেটার নাম দিয়েছিলেন কি রক্ষী বাহিনী। এটা 1972 সালে 1972 সালে রক্ষী বাহিনী, এটা হচ্ছে এ.এন.এম নুরুজ্জামানের কে প্রধান করে রক্ষী বাহিনী গঠন করেছিলেন। এবং এই রক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত কাদেরকে করেছিলেন উনি, উনি ওনার খুব কাছের মানুষদেরকে, যেমন কাদেরিয়া বাহিনীর কিছু সদস্যকে উনিও এখানে অন্তর্ভুক্ত করলেন, এবং ওই যে পূর্বের যে মুজিব বাহিনী সদস্যদেরকে এখানে অন্তর্ভুক্ত করলেন। তাহলে বাংলাদেশের যে সিনিয়র যে অফিসাররা যারা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখছেন, যেমন সেনাবাহিনী তখন প্রধান ছিলেন আমাদের আতাউল গনি ওসমানী, তারপরে জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়া রহমান, তারপরে কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ মোশাররফ, তারপরে সাফায়েত জামিল ছিলেন একটা সেক্টর কমান্ডার ছিলেন, খালেদ মোশাররফ ছিলেন, তারপরে কে এম শফিউল্লাহ ছিলেন। এই যে এই ধরনের মানে রণাঙ্গনের যে যোদ্ধাদেরকে উনি কোনো সুযোগ না দিয়ে উনি কি করছেন, মুজিব বাহিনী আর কাদেরিয়া বাহিনী থেকে নিয়ে উনি রক্ষী বাহিনী গঠন করছেন। এই রক্ষী বাহিনী বাংলাদেশের আনাচে কানাচে নিজেদের মতো করে একটা আইন তৈরি করে ফেলছেন, মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন। এই রক্ষী বাহিনীর কাজই হচ্ছে কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে গুম করা খুন করা। জাসদ জাসদ বলে যে তাদের 30,000 নেতা কর্মীদেরকে হত্যা করছে এই রক্ষী বাহিনী। আপনি কি বলবেন? বঙ্গবন্ধুর শাসন ছিল এক অরাজকতার নাম। উনি এই দেশের স্বাধীন হওয়ার পরে এই দেশের মানুষের কথা শুনেননি, উনি মানুষের ভাব বুঝতে পারেননি, উনি নিজের মতো করে নিজের কাছের লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে উনি কি করছেন, সকল রাজনৈতিক দল, বিশেষ করে তখন তো আর বিএনপি ছিল না, তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিলেন জাসদ। জাসদও কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল, পরবর্তীতে এরা জাসদের যারা শিক্ষিত, যারা একদম খুব মার্ক্সবাদী বা লেনিনবাদে যারা বিশ্বাসী, যারা কমিউনিজমে বিশ্বাসী, এরা আলাদা চলে গেছিলেন। বঙ্গবন্ধু এদেরকে মাটির সাথে মিশে পালার জন্য অনেককে হত্যা করছেন। এবং কি তখন আরেকটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান ছিল সিরাজ শিকদার। এই সিরাজ শিকদারকে হত্যা করে ফেলছেন, হত্যা করে সংসদে বঙ্গবন্ধু দাম্ভিক করে বলে, কোথায় এখন সিরাজ শিকদার কোথায়? এই যে রাজনৈতিক হত্যা এবং সকল দলকে নিষিদ্ধ করে উনি কি করছেন, নতুন একটা দল গঠন করছেন, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, মানে সংক্ষেপে এটাকে বাকশাল বলে আর কি। এই বাকশাল ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, সব নিষেধ। উনি কি করছেন, সরকারি 4টা পত্রিকা রেখে আর সব পত্রিকাকে উনি নিষিদ্ধ করে দিয়েছেন। আপনি স্বৈরাচারের রূপ দেখেন না, আপনি এরশাদকে স্বৈরাচার বলবেন, শেখ হাসিনাকে বলবেন স্বৈরাচার, তো শুরু হয়েছিল বঙ্গবন্ধু থেকে। বঙ্গবন্ধু কি মাত্রা স্বৈরাচার ছিলেন, উনি রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছেন, উনি পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দিলেন, উনি রক্ষী বাহিনী গঠন করলেন, উনি মুজিব বাহিনী দিকিয়া অত্যাচার নির্যাতন শুরু করলেন জায়গায় জায়গায়। ওনার এই কাদেরিয়া বাহিনী ডাকাতি করে, মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার একটা গ্রুপ ছিল, এটা ডাকাতি করে, এই ফজলুল হক মনি তাপসের বাবা ও একটা একদিকে ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে। দেশে নেমে আসলো কি দুর্ভিক্ষ, কি ভয়াবহ এক দুর্ভিক্ষ তখন বাংলাদেশে। আপনারা একটু গুগল করলে দেখবেন যে দুর্ভিক্ষতে কত মানুষ মারা গিয়েছিল। বঙ্গবন্ধুর কাছে ছিল না কোনো বিচার। মেজর ডালিম এর ঘটনা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করলে দেখবেন, আমি ওই বিষয়ে যেতে চাই না, ইতিহাসের বিতর্কিত বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে মতভেদ, আমি যেগুলো বললাম এগুলো নিয়ে মতভেদ নেই, এগুলো সত্য। যে উনি বাকশাল গঠন করছেন, উনি রক্ষী বাহিনী গঠন করছেন, উনি সেনাবাহিনীর অফিসারদেরকে মূল্যায়ন করেননি। এই যে এক রাগ ক্ষোভ থেকে 75-এর মতো একটা ঘটনা সৃষ্টি হয়েছিল। এখন আপনি আমাকে বলেন 71-এর যে নায়ক বঙ্গবন্ধু ছিল, 75 পর্যন্ত উনি যে খুন গুমের রাজনীতি, উনি যে অত্যাচার নির্যাতন এবং একনায়কতন্ত্র বাকশাল কায়েম করছিলেন, এটার জন্য উনিও তো মীর জাফরের মতো একটা উপাধি পেতে পারেন। মীর জাফর এত জীবনভর বাংলার জন্য এত কিছু করে, পলাশির যুদ্ধে যখন উনি বেইমানি করছেন, ওনাকে বেইমান বললো না? তো বঙ্গবন্ধু ওনার জীবনে ধরে নিলাম উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করছে এবং করছেও।
কিন্তু উনি শেষ সময় এসে যে এই যে বাংলার মানুষের জন্য সাথে যে বেইমানি করলেন, বাংলার মানুষের সাথে যে অন্যায় করলেন, অবিচার করলেন, তার জন্য আপনি তাকে ধিক্কার দিবেন না? আমাদের তাহলে নীতি তো দুই রকম হয়ে গেল। আমরা মির্জাফরকে এত এত করে গালাগালি করি, আমরা বঙ্গবন্ধুকে এত তোয়াজ করি। আজকে কেউ কেউ বলে বঙ্গবন্ধু সব আলাদা, বঙ্গবন্ধুকে তো মানতে হবে। আর বঙ্গবন্ধুকে নিয়ে আপনি সমালোচনা করবেন না কেন? এই দেশে নবী রাসূলকে নিয়ে সমালোচনা হয়, তাদেরকে নিয়ে গালাগালি করা হয়, কোনো আপনারা তো কথা বলেন না। আর বঙ্গবন্ধু কি হয়ে গেছে যে তার সমালোচনা করলে আমার গুনাহ হয়ে যাবে? সে তো অপরাধ করছে। তার ভালো কাজেরও যেমন প্রশংসা করতে হবে, তার খারাপ কাজেরও তো তাকে দায় নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ, এই স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য কেউ কেউ আকার ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বঙ্গবন্ধুকে একটা জায়গা রাখতে চায়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে সমূলে উৎপাদন করতে হলে আপনাকে গোড়ায় যেতে হবে। আপনাকে গোড়ায় গিয়ে মূল উৎপাদন করতে হবে। আমরা যদি শেখ হাসিনাকে অসম্মান করব না, বঙ্গবন্ধুকে অসম্মান করব, তাহলে এরা ঘুরে ফিরে আবার আসবে। এই খুন, এই গুম, এই আয়নাগর, এই ফ্যাসিস্ট আবার তৈরি হবে বাংলাদেশে, কোনো না কোনো ভাবে আবার তৈরি হবে। এটা এত হীনমন্যতা ভোগার কিছু নেই, একদম হীনমন্যতা ভোগার কিছু নেই। আওয়ামী লীগের একজন বলবে, ভাই ওই যে কিছুদিন আগে বলতো না, আপনাদের কোটার সমর্থন করছে কিন্তু এটার পক্ষে নেই। তারপর হিন্দু টিন্দু সাইজে আসলো, বিভিন্ন রকমে আসবে। এখন আসবো কি, আর ভাই যত যাই কিছুই বলেন, বঙ্গবন্ধু ভাই অন্যরকম ভাই, বঙ্গবন্ধুর নিয়ে এরা আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, এরা বঙ্গবন্ধুর ইতিহাস জানে না, এরা বঙ্গবন্ধুকে নিয়ে একটু পড়ে না। পড়লে বঙ্গবন্ধু কি মাত্রা স্বৈরাচার ছিল আপনি চিন্তা করেন না। বঙ্গবন্ধু 1975 সালে 15ই আগস্ট যে ঘটনাটি ঘটছিল, বাংলাদেশে কি কোথাও কি আফসোস হয়েছিল মনে হয়? এখন কি মিষ্টি বিতরণ হয়েছে সারা বাংলাদেশ? এখন হাসিনা চলে যাওয়ার পরে যেরকম মিষ্টি বিতরণ হচ্ছে, মানুষ খুশি, তখন এরকম হয়েছিল। আর তখন তো বিএনপি ছিল না, জিয়া রহমান তো তখন সেনাবাহিনীর উপপ্রধান, প্রধানও ছিলেন না, তখন প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ। জিয়া রহমান তো একটা পরিস্থিতির কারণে চলে আসছে। জিয়া রহমান তো বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত না। শেখ মুজিবের খুনের সাথে পরে যারা ক্ষমতা দখল করেছে তারাও তো আওয়ামী লীগ, মোস্তাক আহমেদের মন্ত্রিসভা সব আওয়ামী লীগই তো ছিল। জিয়া রহমান তো তখন সেনাবাহিনীর উপপ্রধান, সেনাবাহিনীর প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ, পরবর্তী সে আওয়ামী লীগের এমপি হয়েছে। প্রশ্ন করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্ন করতে পারলে সাহস বাড়বে। আর যদি প্রশ্ন না করেন, মিউ মিউ করেন, যে আমার কিছুক্ষণ পর পর আমার বিড়াল মিউ মিউ করে, আসো, আচ্ছা যাক, মিউ মিউ করে, মিউ মিউ করলে আপনাকে আরেকজন চেপে ধরবে। কথা বলতে হবে, হীনমন্যতা করা যাবে না। এই দেশে স্বাধীনতা আন্দোলনে যাদের যে অবদান তাদের কথা স্বীকার করতে হবে, যে যে অপকর্ম করছে তাকেও তার দায়ভার নিতে হবে।